সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ প্রায় দীর্ঘ 4 মাস আমাদের কলেজ বন্ধ থাকার পরে আমরা এই অনলাইনে ক্লাস নেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি। তোমরা আশা করি বাড়িতে সবাই নিরাপদে আছো। করোনাকালীন এই সময়ে খুব দুর্যোগপূর্ণ একটা সময় যাচ্ছে। পড়াশোনা নিশ্চয়ই তোমরা বাড়িতে সবাই চালু রেখেছো। কেউ পড়াশোনা থেকে বিচ্যুত হবে না, কারণ হচ্ছে পরীক্ষা নির্দিষ্ট টাইমে চলে আসবে। তোমাদের পড়াশোনা যাতে বিঘ্ন না ঘটে সেজন্য আমরা আজকে এই অনলাইনের মাধ্যমে ক্লাস নিচ্ছি। আজকে আমার টপিক হবে পরিসংখ্যান সেকেন্ড পেপারের সম্ভাবনা। তোমরা বইটার সামনে নিয়ে বসো, সবাই নিজ নিজ বইটার সামনে নিয়ে বসো। এই সম্ভাবনার ধারণাটা আগে আমরা নিই। আসলে সম্ভাবনাটা কি? সম্ভাবনা বলতে বা আমরা কি বুঝি? আমরা দেখো বিভিন্ন কথায় বার্তায় আমরা সম্ভাবনা শব্দটা অহরহ ব্যবহার করি। খবরে আমরা সম্ভাবনা শব্দটা ব্যবহার করতে দেখেছি বিভিন্নভাবে। যেমন আজকে আকাশে অনেক মেঘ আছে, আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, আমরা এভাবে বলি না? তারপরে ধরো কোনো খেলাতে আজকে আর্জেন্টিনার মেসি খেলছে না, তাহলে আজকে আর্জেন্টিনার হেরে যাওয়ার সম্ভাবনা আছে, কিংবা আজকে মেসি সহ সব টিম আছে, আজকে আর্জেন্টিনার জেতার সম্ভাবনা আছে। তেমনিভাবে ধরো ব্রাজিল আর্জেন্টিনার খেলার মধ্যে কে জিতবে, আমরা তখন বলে থাকি যে 50-50, যে কেউ জিততে পারে। হ্যাঁ, আর্জেন্টিনা ব্রাজিলের মধ্যে যে কেউ জিততে পারে। এভাবে আমরা এই যে জিততে পারে, সম্ভাবনা আছে, এই জিততে পারে কথাটাও কিন্তু ভবিষ্যতের একটা ফলাফল আমরা আগে নির্ধারণ করার চেষ্টা করছি। এটাই হচ্ছে সম্ভাবনা। তো সম্ভাবনাটা কি? কোনো ঘটনা, মানে কোনো একটা ঘটনা ঘটবে কি ঘটবে না, তার নিশ্চয়তাটা কতটুকু, তার গাণিতিক পরিমাপটাই হচ্ছে সম্ভাবনা। সেই গাণিতিক পরিমাপটা কিভাবে করে থাকি সেটা আমরা আজকে জানবো। তার আগে আমরা একটু ধারণা নিই একটা গল্পের ছলে। মনে করো এটা একটা রাস্তা, এটা একটা পথ। এই পথটা এই জায়গাতে একটা মোড় নিয়েছে, একটা এদিকে গেছে, একটা এদিকে গেছে, একটা এদিকে গেছে, আবার একটা এদিকেও গিয়েছে। এই যে তিনটা রাস্তা গিয়েছে, এই তিনটা রাস্তায় কিন্তু তোমাদের কলেজ NWDC নওহাটা উইমেন্স ডিগ্রি কলেজে পৌঁছেছে। আর এইদিকে যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটা ধরো রাজশাহী শহরের দিকে, রাজশাহী স্টেডিয়ামের দিকে চলে গেছে। আমরা এই রাস্তার নামটা দিয়েছি A1, এই রাস্তাটার নাম দিয়েছি A2, আর এই রাস্তার নাম দিয়েছি A3, আর এই রাস্তাটার নাম দিয়েছি A4। এখন এই রাস্তা দিয়ে তোমাদেরই মতো একজন শিক্ষার্থী, যার নাম হলো ডাব্লিউ, সেই রাস্তাতে হেঁটে যাচ্ছে। আর তার বন্ধুরা এখানে বসে আছে, তার ক্লাসের বন্ধুরা, একজনের নাম X, একজনের নাম Y, একজন Z। এখন এরা জিজ্ঞাসা করছে তুমি কোথায় যাচ্ছ? ওরা বলছে যে আমি কলেজ যাচ্ছি। ডাব্লিউ উত্তর দিল কোথায় যাচ্ছে? কলেজ যাচ্ছে, তাই তো? এখন ও তো কলেজ যাচ্ছে, এটা কিন্তু সিদ্ধান্ত হয়ে গেছে যে ডাব্লিউ কলেজ যাচ্ছে। এখন X, Y, Z এরা তিনজন মিলে সলা পরামর্শ করছে যে আচ্ছা, ডাব্লিউ যে কলেজ যাচ্ছে কোন পথ ধরে যেতে পারে। এরা কিন্তু জানে পথগুলো, এই পথটাও জানে, এই পথটাও জানে, এই পথটাও জানে, এই পথটাও জানে, কিন্তু কলেজ যাওয়ার পথ এই মাত্র তিনটা। এই তিনটা পথ ছাড়া আর কলেজ যাওয়ার পথ নেই। আর তিনটা পথই ধরো সমান, দূরত্বটা সমান। এদিক দিয়ে গেলেও যতটা সময় লাগবে, এদিক দিয়ে গেলেও ততটা সময় লাগবে, এটা দিয়ে গেলেও ততটাই সময় লাগবে। এখন এক্স বলছে আমার মনে হচ্ছে যে ডাব্লিউ A1 পথ দিয়ে যাবে। ওর মনে হচ্ছে। ডাব্লিউ কোন পথ দিয়ে যাবে বলছে? এক্স কি বলছে? ডাব্লিউ কোন পথ দিয়ে যাবে? A1 পথ দিয়ে যাবে। আচ্ছা, এবারে আসো, ওয়াই বলছে না রে, আমার মনে হয় ও শুধু A1 না,
মানে ওকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে তখন বলছে যে আমি এটা বলতে পারবো না কোন পথ দিয়ে যাবে, আমার মনে হচ্ছে যে কোনো একটা পথ দিয়ে যাবে, A1 দিয়েও যেতে পারে, A2 দিয়েও যেতে পারে, A3 দিয়েও যেতে পারে। ও কোনো রিস্ক না নিয়ে বলছে যে কোনো একটা পথ ধরে যাবে, অর্থাৎ A1 বা A2 বা A3। এটা কে বললো? এটা বললো X, এটা বললো Y। জেড কি বলছে? জেড বলছে যে এ কে যখন জিজ্ঞাসা করা হচ্ছে এ তখন বলছে যে আমার মনে হচ্ছে W A4 পথ দিয়ে যাচ্ছে। এ কোন পথের কথা বললো? A4 পথ দিয়ে যাচ্ছে। আচ্ছা, এখন আসো আমরা এবার ক্যালকুলেশন করি। এখন সবাই বলছে আচ্ছা তাহলে আমরা বলি, চেষ্টা করি যে এই A1 পথ দিয়ে যাওয়ার সম্ভাবনাটা কত? কলেজ যাওয়ার জন্য মোট পথ কয়টি? 3টি। কলেজ যাওয়ার জন্য মোট পথ হলো 3টি, 1টা 2টা 3টা। আর A1 পথ কয়টা? A1 রাস্তা মানে X বলেছে যে A1 রাস্তা দিয়ে যাবে, তো A1 রাস্তা কয়টা? 1টা। তাহলে 1/3। তাহলে সম্ভাবনা ইংরেজি হলো না প্রবাবিলিটি। যখন সম্ভাবনার মানে গাণিতিকভাবে নিশ্চয়তার যে গাণিতিক পরিমাপটা করা হয় তখন সম্ভাবনাটাকে P দ্বারা চিহ্নিত করা হয়। P অফ A1 মানে A1 পথ দিয়ে যাবার সম্ভাবনা হচ্ছে A1 পথের অনুকূল ফলাফল সংখ্যা। আমরা এটাকে একটু বাংলায় লিখে নিই। A1 পথের অনুকূল সংখ্যা divided by কলেজ যাবার মোট পথের সংখ্যা। তাহলে A1 পথের অনুকূলে কয়টা রাস্তা আছে, কয়টা ফলাফল আছে? ফলাফল বলছি, ফলাফল বলতে রাস্তার সংখ্যা বোঝাচ্ছে, মানে A1 নামে কয়টা রাস্তা আছে। তাহলে A1 নামের অনুকূলে রাস্তার সংখ্যা হলো কয়টা? 1টা। তাহলে P অফ A1 সমান, এটার সমান হচ্ছে 1, 1টা রাস্তা। আর কলেজ যাওয়ার জন্য মোট পথের সংখ্যা 1টা 2টা 3টা, মোট পথের সংখ্যা হলো 3টা। তাহলে 1/3। এই 1/3টা শূন্যর চেয়ে বড় না ছোট? আমরা কি বলবো? নিশ্চয়ই শূন্যর চেয়ে বড়। 1কে 3 দিয়ে ভাগ করে দেখবা, যেটার মান আসবে 0 পয়েন্ট সামথিং আসবে, মানে 0-র চেয়ে বড়, ইজ গ্রেটার দেন 0। তাহলে এ যে ঘটনাটার কথা বল, এ তো কলেজ যাচ্ছে, এটা একটা ঘটনা, কলেজ যাওয়ার ঘটনা। তো এই কলেজ যাওয়ার ঘটনার সম্ভাবনাটা কত? এর চিন্তাতে আসছে A1 পথ দিয়ে যাবে। তাহলে A1 পথ দিয়ে যাওয়ার ঘটনাটা ঘটার নিশ্চয়তা, মানে A1 পথ দিয়ে যে যাবে তার এই ঘটনাটার ঘটার নিশ্চয়তার গাণিতিক পরিমাপটা কত পেলাম আমরা? 1/3। এটাই হচ্ছে সম্ভাবনা। তাহলে এর সম্ভাবনাটা পেলাম P অফ A1 সমান 1/3 ইজ গ্রেটার দেন 0। আচ্ছা, এবারে চলে আসো Y কি বলেছে। Y বলেছে A1 দিয়েও যেতে পারে, A2 দিয়েও যেতে পারে, আবার A3 দিয়েও যেতে পারে। ও ধরো ওই অনেকে বলে না, আমি কি জানি, যে কোনো একটা পথ দিয়ে যাবে, যে কোনো একটা পথ দিয়ে যাবে, ওর যেটা ইচ্ছা সেটা দিয়ে যাবে। এই ধরনের কথাবার্তা যখন আসে তখন তার ম্যাথমেটিক্যাল মানে গাণিতিকভাবে সেটাকে আমরা কিভাবে পরিমাপ করব? তখন দেখো, তোর মাথাতে রাখতে হবে ও বলেছে A1 A2 A3 যে কোনো একটা পথ দিয়ে যেতে পারে। তো A1 A2 A3 এই তিনটা পথ, তাহলে P অফ যে কোনো একটি
পথ, যে কোনো একটি পথ, মানে এর দৃষ্টিভঙ্গিতে এর ভাবনা যে ডাব্লিউ যে কোনো একটা পথ দিয়ে যাবে, A1 দিয়েও যেতে পারে, A2 দিয়েও কলেজ যেতে পারে, A3 দিয়েও কলেজ যেতে পারে, যাবে কিন্তু একটা নির্দিষ্ট উদ্দেশ্য হলো কলেজ যাবে। তাহলে নিশ্চয়ই A4 দিয়ে যাবে না, কলেজ যাবে A1, A2 আর A3 যে কোনো একটা দিয়ে। তো যে কোনো একটা পথের সংখ্যা কয়টা? এ তো বলেছে A1 দিয়েও যেতে পারে মানে একটা, A2 দিয়েও যেতে পারে তাহলে দুইটা, A3 দিয়েও যেতে পারে তিনটা, মানে কলেজ যাওয়ার যে কোনো একটা পথের সংখ্যা হলো 3। আবারও বলি, A1 পথের সংখ্যা একটা, A2 পথের সংখ্যা হলো একটা, তাহলে কয়টা হলো? দুইটা। A3 পথের সংখ্যা হলো একটা, তিনটা। তাহলে যে কোনো একটি পথের সংখ্যা হলো তিনটা, আর কলেজ যাওয়ার জন্য মোট পথের সংখ্যা হলো তিনটা। 3 কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 1 হয়। তাহলে P অফ এই এর দৃষ্টিভঙ্গি যেটা ছিল, P অফ তোমার A1 বা A2 বা A3 সমান 1। ঠিক আছে, এবার আসো জেড এর চিন্তা। জেড এর মাথাতে বুদ্ধি একেবারেই কম। জেড কি বলেছে দেখো, এটুকু বুঝেছি নিশ্চয়ই আমরা, না? না বুঝলে পারে ফোন দিবা অথবা হচ্ছে কমেন্ট বক্সে লিখবা, আমি সেটা পরবর্তীতে উত্তর দেওয়ার চেষ্টা করব। জেড বলছে যে আমার মনে হচ্ছে ডাব্লিউ A4 রাস্তাতে কলেজ যাবে। তোমরা বলো A4 রাস্তাতে কলেজ যাওয়া যাবে? ও যদি A4 রাস্তাতে হাঁটা শুরু করে বা গাড়িতে যাওয়া শুরু করে, সে রাস্তাটা তো গিয়ে থামবে তোমার সেই রেল গেটে, নিউ মার্কেটে, কিংবা হচ্ছে বাস স্ট্যান্ডে, এদিক চলে যাবে, তাই না? A4 রাস্তা দিয়ে কখনোই কলেজ যাওয়া সম্ভব না, এটা একটা ইম্পসিবল। কলেজ যাওয়ার জন্য A4 রাস্তাতে যাওয়া সম্ভবই না, মানে A4 রাস্তাতে কলেজ যাওয়ার আর কোনো পথ ধরও নেই। তাহলে কি হবে? A4 রাস্তাতে কলেজ যাওয়ার সম্ভাবনাটা কত হবে? তখন আমরা বলবো প্রবাবিলিটি অফ A4, মানে A4 নামক রাস্তা দিয়ে কলেজ যাওয়ার সম্ভাবনা, কলেজ যাবার জন্য A4 নামক রাস্তার বা পথের অনুকূল ফলাফল সংখ্যা ডিভাইডেড বাই কলেজ যাওয়ার মোট রাস্তার সংখ্যা বা পথের সংখ্যা। আচ্ছা, কলেজ যাওয়ার জন্য A4 নামক রাস্তার ফলাফল সংখ্যা বা A4 নামক রাস্তার সংখ্যা। তোমরা বলো কলেজ যাওয়ার জন্য A4 নামক রাস্তা আছে, খুঁজো তো। A1, A2, A3, না এখানে A4 নেই। তাহলে কলেজ যাওয়ার জন্য A4 নামক রাস্তার সংখ্যাটা দাঁড়াচ্ছে কত? 0। মানে কলেজ যাওয়ার জন্য A4 নামক রাস্তা নেই। A4 নামক রাস্তা আছে, কিন্তু সেটা কলেজ যাওয়ার জন্য না, এটা অন্য জায়গায় যাবে। আচ্ছা, আর কলেজ যাওয়ার জন্য মোট রাস্তার সংখ্যা কয়টা? একটা, দুইটা, তিনটা। 0/3। তাহলে কত হচ্ছে? P of A4 সমান 0। তাহলে নিশ্চয়ই বুঝেছি এটা। আরো একবার বলি, A4 নামক রাস্তা দিয়ে কলেজ যাওয়া যাবে না। তাহলে A4 নামক রাস্তা দিয়ে কলেজ যাওয়াটা একটা অসম্ভব ঘটনা, অসম্ভব ঘটনা। আর অসম্ভব ঘটনার সম্ভাবনা কত হবে? গাণিতিকভাবে আমরা পরিমাপ করে দেখলাম যে A4 নামক রাস্তার অনুকূল কলেজ যাওয়ার জন্য, আবারও বলি, কলেজ যাওয়ার জন্য A4 নামক রাস্তার সংখ্যা 0টা, আর কলেজ যাওয়ার জন্য মোট রাস্তার সংখ্যা হলো 3টা। এই 3টা রাস্তা ছাড়া কলেজ যাওয়া যাবে না। তাহলে 0/3 মানে হলো 0। কলেজ যাওয়ার জন্য রাস্তার সংখ্যা 0, মোট রাস্তা হলো 3। 0/3 সমান হচ্ছে 0। তাহলে P of A4 সমান হলো 0। আচ্ছা, এখন আমরা এখান থেকে কয়েকটা জিনিস জানবো।
খেয়াল করো, 3 ধরনের ফলাফল আসছে তো না? একটা হচ্ছে 0 চেয়ে বড়, কিন্তু 1/3 আবার নিচে আর একটু লিখি, p of a on 1/3 এটা হলো 0 চেয়ে বড় কিন্তু 1 এর চেয়ে ছোট। p of a1 বা a2 বা a3 সমান 1 আর p of a4 সমান হলো 0। 3 ধরনের ফলাফল আসছে। আচ্ছা, এখান থেকে আমরা একটা ধারণা নিতে পারি যে তাহলে ঘটনা 3 ধরনের হয়। ঘটনা বোঝার আগে আরেকটু বুঝি। এই মেয়েটা কলেজ যাচ্ছে, এর নাম হলো ডাব্লিউ। এরা তখন করছে কি, এই 3 জন মিলে এখানে চিন্তা ভাবনা করছে কোন পথ ধরে যাবে। শর্ত হলো এই 3টা পথ ধরেই কলেজ যেতে হবে, তাছাড়া কোনো পথ নেই। তাহলে এই যে এদের মানে শর্তটা হলো মানে এইরকম যে 3টা শর্ত আছে, হয় A1, নাহলে A2, নাহলে A3, এই 3টা পথ দিয়ে কলেজটা যেতে হবে। তাহলে কতগুলা শর্তের অধীনে এই যে কাজটা করছে, কাজটা কি করছে, কলেজ যাচ্ছে, এই কাজটা সম্পাদন করার নামই হচ্ছে চেষ্টা। এই যে তোমার এরা চিন্তা ভাবনা করছে, চেষ্টাটা করছে কারা? এরা কিন্তু চেষ্টা করছে কি, এ একবার চেষ্টা করছে যে না আমার মনে হচ্ছে A1 দিয়ে যাবে, এ একবার চেষ্টা করছে মনে হচ্ছে যে আমার A1 A2 A3 যে কোনো একটা পথ দিয়ে যেতে পারে, এ আবার চেষ্টা করলো কি, উল্টা চেষ্টা করলো, তাও ওটা একটা চেষ্টা যে A4 দিয়ে যাবে। তাহলে এটাকে বলা হয় ট্রায়াল বা চেষ্টা। কি বলা হয়? ট্রায়াল বা চেষ্টা। কতগুলো নির্দিষ্ট শর্তের অধীনে কোনো একটি কাজ একবার সম্পূর্ণ করাকে বলা হয় চেষ্টা। আচ্ছা, এবার 3 জনের সমষ্টিক চেষ্টাকে বলা হচ্ছে পরীক্ষণ। কতগুলো নির্দিষ্ট শর্তের অধীনে কোনো একটা কাজ বারবার করা। এরা কিন্তু কাজ কিন্তু একটাই করছে, ও কোন পথ দিয়ে যাবে এই কাজটা ওরা নির্ণয় করার চেষ্টা করছে। তাহলে কতগুলো শর্তের অধীনে কোনো একটা কাজ বারবার করার নামে হচ্ছে পরীক্ষণ। আমরা এখান থেকে আরেকটা সংজ্ঞা বাইর করে ফেললাম, পরীক্ষণ বা এক্সপেরিমেন্ট। এরা কিন্তু এক্সপেরিমেন্ট করছে, এরা 3 জন মিলে এক্সপেরিমেন্ট করছে একে নিয়ে যে কোন পথ দিয়ে যেতে পারে। আচ্ছা, আমরা এখানে খুব সিম্পল একটা ধারণা দিয়ে উদাহরণ দিয়ে বুঝাচ্ছি, কিন্তু এটা আসলে সম্পূর্ণ একটা বিরাট বড় বড় গবেষণার কাজে ব্যবহার হয়। আচ্ছা, এবারে কি এই 3 জন ধরো ওরা জানে যে কলেজ যাবে, কিন্তু ওরা জানে যে কলেজ যাবে এবং কলেজ যাওয়ার পথ কয়টা সেটাও জানে, যদিও A4 বলেছে যে, কিন্তু এরা জানে কিন্তু যে কলেজ যাওয়ার পথ মাত্র 3টা। তাহলে কোনো মানে এরকম যে কোনো পরীক্ষার কোন মানে ফলাফলগুলো আমাদের আগে থেকে জানা থাকে। ফলাফলগুলো আগে থেকে জানা থাকে মানে কলেজ যাওয়ার জন্য কি কি রাস্তা আছে এটা আমাদের আগে থেকে জানা থাকে, কিন্তু নির্দিষ্ট একটি চেষ্টায়, মানে আমি এবার মানে গেস করছি, একটা চেষ্টা করছি বা আমি একটা চিন্তা করছি যে এই কোন রাস্তাতে যেতে পারে, এই যে এই চেষ্টা, এইটা ভাবনাটাকে বলছেন চেষ্টা। নির্দিষ্ট একটি চেষ্টায় কোন ফলটি আসবে, মানে ও কোন পথ দিয়ে যাবে, এটা যদি বলা না যায় তাহলে সেটাকে বলা হচ্ছে দৈব পরীক্ষা। আমি আরো একবার বলি, যে পরীক্ষার ফলাফলগুলো জানা থাকে আগে থেকে। ফলাফল বলতে কি, এই মেয়েটা এই যে A1 A2 A3 এই 3টা পথের যে কোনো একটা পথ দিয়ে যাবে, ফলাফলগুলো আমার জানা। কিন্তু নির্দিষ্ট একটি চেষ্টাটা কি, আমাদের এখানে চেষ্টাটা হচ্ছে এই 3 জনের ভাবনাটা হচ্ছে এক একজনের ভাবনা হলো এক একটা চেষ্টা। আমি ভাবছি যে ও বোধ হয় A1 যাবে, আরেকজন ভাবছে ও না ও হয়তো A2 পথ দিয়ে যাবে, আরেকজন ভাবছে ও হয়তো A3 পথ দিয়ে যাবে, কিংবা আরেকজন ভাবছে যে না আমার মনে হচ্ছে যে কোনো একটা পথ দিয়ে যাবে। তো এই যে নির্দিষ্ট একটি চেষ্টায় কোন ফলাফলটি আসবে, মানে এ বলছে যে A1 দিয়ে যাবে, আসলে A1 দিয়ে যাবে কি আমি বলতে পারবো না। যদি নির্দিষ্ট একটি চেষ্টায় কোন ফলটি আসবে বা কোন পথ দিয়ে যাবে এটা যদি বলা না যায় তাকে বলা হচ্ছে দৈব পরীক্ষা। দৈব পরীক্ষা আর পরীক্ষার মধ্যে পার্থক্য কি? র্যান্ডম
এক্সপেরিমেন্ট। দৈব পরীক্ষা আর পরীক্ষণের মধ্যে পার্থক্য হচ্ছে পরীক্ষণের ওই সব কোনো শর্ত জুড়ে দেয়নি, কিন্তু দৈব পরীক্ষায় বলছে যে পরীক্ষার ফলাফলগুলো আগে থেকে জানা থাকে, কিন্তু নির্দিষ্ট একটি চেষ্টায় কোন ফলটি আসবে সেটা বলা না যায়, তাহলে সেটা কি বলা হচ্ছে দৈব পরীক্ষণ। আরও একটা জিনিস এখান থেকে আমরা জানছি, সেটা হলো নমুনা ক্ষেত্র। কিভাবে জানছি দেখো, নমুনা ক্ষেত্র বা স্যাম্পল স্পেস। কিভাবে এটা জানছি, যে আমরা কোনো একটা দৈব পরীক্ষণের মাধ্যমে, দৈব পরীক্ষণ মানে কি, আমরা একে নিয়ে চিন্তা ভাবনা করছি, আমরা এটাও জানি যে কলেজ যাওয়ার জন্য পথ কয়টা, তিনটা, একটা দুইটা তিনটা। দৈব পরীক্ষণের মাধ্যমে প্রাপ্ত সকল ফলাফলের সেটটাই হচ্ছে নমুনা ক্ষেত্র। আমাদের এখানে সকল ফলাফলের সেট কয়টা, A1 A2 A3। যদি সেট আকারে লিখো তাহলে সেটা হবে এরকম, A1, A2, A3। এই তো পথ, আমাদের কলেজ যাওয়ার পথে তিনটাই। এই সকল পথগুলোকে একসাথে নিয়ে যে সেটটা লেখা হয় সেটাকে বলা হয় নমুনা ক্ষেত্র। আসলে নমুনা ক্ষেত্রটা হলো আমরা স্কুলে যে সেট পড়েছিলাম সেই সেটের হলো সার্বিক সেট। দৈব পরীক্ষণের মাধ্যমে প্রাপ্ত সকল ফলাফলের সেট, মানে যে A1 A2 A3, মানে কলেজ যাওয়ার জন্য কিন্তু শুধু রাস্তা আছে এখানে চারটা, কিন্তু কলেজ যাওয়ার জন্য রাস্তা হলো আমার তিনটা। আমার শর্ত হলো আমি কলেজ যাব, কলেজ যাবে আর কি, এটাই। তাহলে কলেজ যাওয়ার জন্য দৈব পরীক্ষণের মাধ্যমে প্রাপ্ত সকল ফলাফলের সেট, মানে সকল রাস্তার সেটটাই হচ্ছে নমুনা ক্ষেত্র। নমুনা ক্ষেত্র গেল। আর নমুনা বিন্দু, আর একটা জিনিস এখান থেকে জানা যাবে, সেটা হলো নমুনা বিন্দু বা স্যাম্পল পয়েন্ট। নমুনা বিন্দু কি, এই যে ফলাফলগুলোই নমুনা বিন্দু। এই যে ফলাফলগুলো A1 A2 A3, এই একটা রাস্তা, এটা একটা নমুনা বিন্দু, এই একটা রাস্তা, এটা একটা নমুনা বিন্দু, এই একটা রাস্তা, এটা একটা নমুনা বিন্দু। এবার মাথাতে খেলাও, তোমরা লুডো খেলো, যে ছক্কা নিক্ষেপ করো, ছক্কার প্রত্যেকটা ফলাফল হচ্ছে এক একটা নমুনা বিন্দু। আচ্ছা, নমুনা বিন্দু বুঝলাম, তাহলে ঘটনাটা কি? এই যে নমুনা ক্ষেত্র যে পাচ্ছি আমরা, তিনটা রাস্তার সমাহারে যে সেট, সেই সেটের মানে যে কোনো বৈশিষ্ট্যের বা যে এর উপসেটটাই হচ্ছে এক একটা ঘটনা। এর উপসেট কেমন, এই যে আমরা এখানে বের করেছি, A1 নিয়ে একটা, A1 এটা একটা ঘটনা, A1 রাস্তাতে যাওয়ার একটা ঘটনা। তারপরে A1 বা A3 এটা একটা ঘটনা, কিংবা A1 A2 A3 এটা একটা ঘটনা, মানে যে এটা, এগুলো হচ্ছে এক একটা ঘটনা, উপসেট। নমুনা ক্ষেত্রের উপসেটগুলোকেই আমরা ঘটনা বলে থাকি। আবার অন্যভাবে সংজ্ঞায়িত করা যায় যে কোনো দৈব পরীক্ষণের মাধ্যমে প্রাপ্ত নমুনা ক্ষেত্রের কিছু সংখ্যক নির্দিষ্ট বৈশিষ্ট্যের ফলাফল নিয়ে যে সেটটা গঠন করা হয় তাকে বলে নমুনা ক্ষেত্র। যেমন ধরো একটা লুডো খেলায় যে ছক্কা নিক্ষেপ করি, তাহলে আমাদের কি কি পড়তে পারে, যা যা পড়তে পারে তার প্রত্যেকটা ফলাফল নিয়ে যে সেট, সেটাকে আমরা বলে থাকি নমুনা ক্ষেত্র। যেমন তুমি সেট আকারে লেখো, সেট লেখার নিয়ম কি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। নমুনা ক্ষেত্র লেখার নিয়ম কি, আগে এস লিখতে হয়, যে স্যাম্পল স্পেস, এই এস, তারপরে এরকম একটা চিহ্ন দিবা, সেকেন্ড ব্র্যাকেট দিবা, তারপরে লিখবো কি, ছক্কার ক্ষেত্রে 1 2 3 4 5 6 কমা কমা দিয়ে। এই যে নমুনা ক্ষেত্র আছে, এখান থেকে যে কোনো একটা বৈশিষ্ট্য নাও। আমি বললাম জোড় সংখ্যার পড়ার ঘটনা, আমি যে ছক্কা চালাবো জোড় সংখ্যা পড়ার ঘটনা, তাহলে তুমি কোন বৈশিষ্ট্যগুলো নেবা, যেগুলো জোড়ের সংজ্ঞা কি পড়েছি, যে সমস্ত সংখ্যার এককের ঘরে 0 2 4 6 8 থাকে তাকে হচ্ছে তোমার হলো জোড় সংখ্যা বলে। তাহলে আমার এই যে ছক্কাতে জোড় সংখ্যাগুলো 2 4 6, ঠিক আছে। তাহলে এই সেটগুলো নিয়ে যে ঘটনা, যে সেটটা পাচ্ছি জোড়ের সংখ্যা নিয়ে, এটা একটা ঘটনা। তাহলে আমরা ঘটনাটা জানলাম। প্রশ্ন থাকলে প্রশ্ন করবা কমেন্ট বক্সে। আচ্ছা,
এখন এইখানে আমরা এটা একটু মুছে দিই। এইখানে চিন্তা করো, আমরা এখানে তিন ধরনের ঘটনা নিয়ে আলোচনা করেছি। প্রথমে আলোচনা করেছি নির্দিষ্ট একটি পথ দিয়ে যাওয়া, এটা ধরো A1 দিয়ে বলেছি, আমি এটাকে A2 দিয়েও বলতে পারতাম, এটাকে আমি A3 দিয়েও বলতে পারতাম, আবার A1 বা A3 দিয়েও করতে পারতাম, A1 বা A2 দিয়েও করতে পারতাম। দেখো পড়ো, P of A1 বা A2 যদি তাই হতো, তাহলে A1 বা A2 নামক রাস্তা কয়টা আছে? দুইটা আছে, তাহলে 2। আর মোট পথ কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, 2/3। এটাও কিন্তু 1 এর চেয়ে ছোট আর হলো 0 এর চেয়ে বড়। আমরা এই তিন ভাগে ভাগ করছি। আচ্ছা, তুমি যদি বলো যে A2 A3 তাও করতে পারো, P of A2 বা A3 সেটাও হবে 2/3, একের চেয়ে ছোট, 0 এর চেয়ে বড়। এই যে A2 আর A3 নামক রাস্তা আছে দুইটা, আর মোট রাস্তা আছে তিনটা, 1 2 3। কথা বোঝা গেল? তাহলে এই ধরনের ধরো আমাদের সম্ভাবনা, তিন ধরনের ঘটনার সম্ভাবনা বের করলাম। একটা হচ্ছে শুধু A1 দিয়ে, একটা হলো কিংবা এটা একই ক্যাটাগরির A1 বা A2 দিয়ে, কিংবা A2 বা A3 দিয়ে, এইভাবে A1 বা A3 দিয়েও বের করতে পারতাম। এই ঘটার সম্ভাবনার মানটা আমরা খেয়াল করে দেখছি যে এটা হচ্ছে 1/3, 1/3, 1/3, 2/3, 2/3। এই মানগুলা একের চেয়ে ছোট হচ্ছে। তোমরা ক্যালকুলেটরে ভাগ করে দেখবা 2 কে 3 দিয়ে যে মানটা পাবা 0 পয়েন্ট সামথিং, ওটা একের চেয়ে ছোট, কিন্তু 0 চেয়ে আবার বড়। আর এইখানে দেখো জেডের চিন্তা ছিল যে ও A4 দিয়ে কলেজ যাবে, বোঝায় দেখো ও A4 রাস্তাতে কলেজ যাবে। আসলে কি A4 রাস্তাতে কলেজ যাবে? যাবে না তো। ওর চিন্তাতে যে এসছে A4 রাস্তাতে কলেজ যাবে, তার সম্ভাবনাটা হয়েছে 0। কেন 0 হয়ে গেল? A4 রাস্তা দিয়ে হাঁটা শুরু করলেও বছরের পর বছর চলে যাবে, কিন্তু কলেজে পৌঁছাতে পারবে না। এটা একটা অসম্ভব ঘটনা। ঠিক আছে, এই অসম্ভব ঘটনা ঘটার সম্ভাবনাটা হচ্ছে 0। আর ওয়াই খুব সেফ জোনে আছে। ওয়াই বলেছে যে আমার মনে হচ্ছে যে সে A1, A2, A3 এই তিনটার যে কোনো একটা পথ দিয়ে যাবে। সেটাকে লেখা হয় এইভাবে, A1 বা A2 বা A3, অথবা বাংলায় শুধু সোজা সাপটা কথা, যে কোনো একটি পথ দিয়ে যাওয়ার সম্ভাবনা, সেটার সম্ভাবনা। তাহলে যে কোনো একটি পথ যখন বলবা তখন কয়টা হবে? অনুকূল ফলাফল কয়টা? মানে কলেজ যাওয়ার অনুকূলে পথের সংখ্যা কয়টা? ওর কলেজ যাওয়ার অনুকূলে পথের সংখ্যা একটা, দুইটা, তিনটা। এই জন্য আমরা এখানে লিখেছিলাম 3 বাই মোট পথের সংখ্যা কলেজ যাওয়ার 3, 3/3 = 1। এখানে সম্ভাবনাটা হয়েছে 1। তাহলে তিন ধরনের ঘটনা পাওয়া যায় আমাদের। আমাদের এই জগতে তিন ধরনের ঘটনা ঘটে। তিন ধরনের ঘটনা কি? একটা অসম্ভব ঘটনা, যে ঘটনাটা কখনো ঘটবেই না। অসম্ভব ঘটনা ঘটার সম্ভাবনা হচ্ছে 0। অসম্ভব বা ইম্পসিবল। ইভেন্ট মানে ঘটনা। আচ্ছা, অসম্ভব ঘটনা এটাকে বলা হয়, যেটা ঘটনার সম্ভাবনা 1, সেটাকে বলা হয় নিশ্চিত ঘটনা। মানে এটা ঘটবে। নিশ্চিত ঘটনা, এটাকে ইংরেজিতে বলা হয় শিওর বা সার্টেন ইভেন্ট। আর এটাকে বলা হয় অনিশ্চিত ঘটনা। এটা ঘটতেও পারে, নাও ঘটতে পারে। A1 পথ দিয়ে যেতেও পারে, নাও যেতে পারে। A2 পথ দিয়ে যেতেও পারে, নাও যেতে। হঠাৎ করে মন চেঞ্জ হয়ে গেল, এদিক দিয়ে চলে গেল বা এদিক দিয়ে চলে গেল, মানে A2 পথ দিয়ে যেতেও পারে, নাও যেতে পারে। এটাকে বলা হয় অনিশ্চিত ঘটনা বা আনসার্টেন। আনসার্টেন ইভেন্ট।
অনিশ্চিত ঘটনা, তাহলে এই 3 ধরনের ঘটনা আমাদের জীবনে ঘটে থাকে। এই অনিশ্চিত ঘটনা আবার অনেক রকমের হয়। সরল ঘটনা, যৌগিক ঘটনা, পরস্পর বর্জনশীল ঘটনা, পরিপূরক ঘটনা, এগুলো আমরা পরবর্তীতে পড়ব। তাহলে সম্ভাবনার সাধারণ ধারণা হচ্ছে যে কোনো ঘটনা ঘটার নিশ্চয়তা কতটুকু তার গাণিতিক পরিমাপটাই হচ্ছে সম্ভাবনা, যেটা আমরা এখানে গাণিতিক পরিমাপ করে দেখালাম। এটা হচ্ছে সম্ভাবনা। আর এই সম্ভাবনা করতে গেলে কিছু সংজ্ঞা আমাদের জানা দরকার হয়। সেই সংজ্ঞাগুলো সম্পর্কে আলোচনা করলাম। চেষ্টা, কতগুলো নির্দিষ্ট শর্তের অধীনে কোনো একটি কাজ একবার করাকে বলা হয় চেষ্টা। কোনো একটি কাজ নির্দিষ্ট শর্তের অধীনে কোনো একটি কাজ বারবার করাকে বলা হয় পরীক্ষণ। একবারেও পরীক্ষণ হয়ে যায়। যেমন ধরো ক্রিকেট খেলাতে ওই যে কে আগে ব্যাট করবে না ফিল্ডিং করবে, এটা করার আগে আম্পায়ার সহ ম্যাচ রেফারি সহ কী করে, ম্যাচ রেফারি যে টস করে যে জিতে সে হলো সিদ্ধান্ত নেয়। ওটা একটা চেষ্টাতে পরীক্ষা হয়ে যায়। দৈব পরীক্ষা কি, যে পরীক্ষার ফলাফলগুলো আগেই জানা থাকে কিন্তু নির্দিষ্ট একটি চেষ্টায়, আমি লুডো খেলছি, আমি জানি যে আমার কি কি পড়তে পারে, 1 2 3 4 5 6, এই 6টা ফলাফলে যে কোনো একটা পড়তে পারে। কিন্তু আমি যে কয়েনটা ছক্কাটা নিক্ষেপ করব, কোন ফলটা আসবে এটা আমি বলতে পারবো না। তুমি বলছো যে দেখিস আমার 6 পড়বে, যদি 6 পড়েও যায় এটা একটা অনিশ্চিত একটা ঘটনা ঘটবে, কিন্তু তুমি নিশ্চিতভাবে বলতে পারবে না যে আমার 6 পড়বে, তাহলে যে বলা যায় না। এই পরীক্ষাটার নাম হলো দৈব পরীক্ষণ। আর নমুনা ক্ষেত্র কি, দৈব পরীক্ষার মাধ্যমে প্রাপ্ত যত ফলাফল আছে, মানে যে ফলাফলগুলো আসতে পারে, যে একটু আগে বললাম লুডো খেলায় তোমার 1 2 3 4 5 6-এর মধ্যে যে কোনো একটা আসতে পারে, ওই 1 2 3 4 5 6 প্রত্যেকটা ফলাফল নিয়ে যে সেট, সেই সেটটাকে বলা হয় নমুনা ক্ষেত্র। আমাদের এখানে কলেজ যাওয়ার রাস্তা 3টা, এই 3টা রাস্তার সেটটাকে নিয়ে বলা হয় নমুনা ক্ষেত্র। আচ্ছা, নমুনা বিন্দু সম্পর্কে বলেছিলাম। নমুনা বিন্দু হচ্ছে কোনো নমুনা ক্ষেত্রের প্রত্যেকটা ফলাফলকে বলা হয় এক একটা নমুনা বিন্দু। মানে এটা একটা নমুনা বিন্দু, এটা একটা নমুনা বিন্দু, এটা একটা নমুনা বিন্দু, কিংবা ছক্কার 1 একটা নমুনা বিন্দু, 2 একটা নমুনা বিন্দু, 3 4 5 6 প্রত্যেকটাই নমুনা বিন্দু। তারপরে আমরা বলেছিলাম ঘটনাটা কি, নমুনা ক্ষেত্রের এক একটি উপসেটই হলো ঘটনা। অন্যভাবে বলা যায় দৈব পরীক্ষণের মাধ্যমে প্রাপ্ত নির্দিষ্ট বৈশিষ্ট্যের অনুকূলের ফলাফল সেটটাই হলো নমুনা ক্ষেত্র। যেমন ছক্কায় জোড় বা বিজোড় পড়ার ঘটনা, কিংবা হচ্ছে তোমার 3 দ্বারা বিভাজ্য সংখ্যা আসার পড়ার ঘটনা, এগুলো হচ্ছে ঘটনা। আর এই ঘটনাকে আমরা 3 ভাবে সংজ্ঞায়িত করলাম। একটা হচ্ছে অনিশ্চিত ঘটনা, একটা নিশ্চিত ঘটনা, আর একটা হচ্ছে অসম্ভব ঘটনা। অনিশ্চিত ঘটনাটা কি, যে ঘটনাটা দৈব পরীক্ষণের মানে যে ঘটনাটা ঘটতেও পারে নাও ঘটতে পারে, সম্ভাবনার মান 0-র চেয়ে বড় কিন্তু 1-এর চেয়ে ছোট হয়। আমরা এখানে মানটা বের করে দেখিয়েছি যে 0-র চেয়ে বড় কিন্তু 1-এর চেয়ে ছোট, 0-র চেয়ে বড় 1-এর চেয়ে ছোট, 0-র চেয়ে বড় 1-এর চেয়ে ছোট। এই যে 1/3 2/3 2/3 এগুলো সব 0-র চেয়ে বড় কিন্তু 1-এর চেয়ে ছোট। আর নিশ্চিত ঘটনাটা কি, যে ঘটনা দৈব পরীক্ষণের মানে ঘটবে, যে ঘটনাটি ঘটবেই, আমি যেহেতু তোমার নির্দিষ্ট করে বলছি না, আমি বলছি যে লুডো খেলতে বসছো, ছক্কা চালাচ্ছো, কত পড়বে তোমাকে জিজ্ঞাসা করা হলো, তুমি বলবে যে কতই বা পড়বে, 1 2 3 4 5 6-এর মধ্যে যে কোনো একটা পড়বে। এই যে তুমি বললা, এই যে বলে যে লুডো ছক্কাটা চালাচ্ছো, এটা একটা নিশ্চিত ঘটনা। তুমি যে আগেই যে সিদ্ধান্ত নিলা, আগেই যে ফলাফলটা দিলা, এই ফলাফল দেওয়ার ঘটনাটাকে বলা হবে নিশ্চিত ঘটনা। 1 2 3 4 5 6-এর প্রত্যেকটি পড়তে পারে। আচ্ছা, এবার আসো অসম্ভব ঘটনা। অসম্ভব ঘটনা কি, যে ঘটনা দৈব পরীক্ষণের কোনো পর্যায়ে ঘটবে না। তুমি যদি সারাদিন ট্রাই করো, ছক্কায় 7 বা 8 পড়বে না, এই ঘটনাটাকে বলা হয় অনিশ্চিত ঘটনা। তুমি যদি A4 রাস্তা দিয়ে কলেজ যাওয়ার চেষ্টা করো, কখনোই যেতে পারবে না। রেলগেট বা স্টেডিয়ামের ওই রাস্তা দিয়ে সোজা চলে যাবে, কিন্তু কলেজ পৌঁছাতে পারবে না। কথা বোঝা গেল? এটাকে বলা হয় অসম্ভব ঘটনা। অসম্ভব ঘটনার সম্ভাবনার মান হবে 0, নিশ্চিত ঘটনার সম্ভাবনার মান হবে 1। তাহলে সম্ভাবনার মান আসলে কত থাকছে বলো তো? সম্ভাবনার মান, এ যদি একটা ঘটনা হয়, তাহলে এ ঘটনা ঘটার সম্ভাবনার মান 0-র চেয়ে বড়, সমান বা বড় কিন্তু 1-এর সমান বা 1-এর ছোট।
এই তাহলে আমরা বাড়িতে বইটা নিবা, বইটা নিয়ে সংজ্ঞাগুলো পড়বা, কারণ সংজ্ঞাগুলো না জানলে পরবর্তীতে তুমি ইয়া করতে পারবে না, এগুলো মনে রাখতে পারবে না। সরল ঘটনা কি? যে ঘটনাকে বিশ্লেষণ করলে নতুন নতুন ঘটনায় রূপান্তর করা যায় না। যেমন ধরো এই হলো 2 পড়ার ঘটনা, 2 কে ভাঙতে পারবো না। এই ধরনের ঘটনা হচ্ছে সরল ঘটনা। আজকে এ পর্যন্তই থাক, না হলে তোমরা শেষ করতে পারবে না। আগামী দিন পর্যায়ক্রমে প্রত্যেকটা ক্লাস আমি নিয়ে দেবো, ঠিক আছে? আজকে